ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। আলোচনার জন্য বঙ্গভবনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার পক্ষে বিশিষ্টজনরা। আমাদের রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় ধৈর্যশীল হতে হবে, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। অর্থনীতির অবস্থাও খুব ভঙ্গুর। এগুলি কিছু কাজ করে এই জঞ্জাল সরাতে ৩-৬ মাসে সম্ভব হবে বলে মনে হয়। সংঘাত হানাহানি পেছনে ফেলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চায় মানুষ। বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন সফল করার তাগিদ। আমি ৮০ টাকা ভাড়া মারছি, আমার সংসার কিভাবে চলবে ৮০ টাকা বলেন। আমরা চাই এই বাংলাদেশে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। সেনাবাহিনী প্রধানের উচিত হবে এখন অর্ডার দেওয়া যে এগুলো সেনাবাহিনী প্রোটেক্ট করবে। নাশকতায় স্থবির নগরীর থানাগুলোর কার্যক্রম। পুলিশ বাহিনীকে সক্রিয় করার উদ্যোগের আহ্বান। ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা। পুরোপুরি মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিরপেক্ষ সরকারের অধীনে ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা। এখনো ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। ভবিষ্যৎ ভাবতে সময় দিয়েছে দিল্লি। যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়া নিয়ে জটিলতা। ছাত্র জনতার উল্লাসের পর সংসদ ভবন ও গণভবনের নিরাপত্তা জোরদার। সংসদ এলাকা পরিচ্ছন্ন করলেন শিক্ষার্থীরা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দিচ্ছিলেন, এবার বিস্তারিত। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বিষয়টি। জানানো হয় সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদের অধীনে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। দ্বাদশ সংসদ নেতা ছিলেন শেখ হাসিনা। তিনি সরকারেরও প্রধান ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গতকাল পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখনও বহাল ছিল তার সংসদ সদস্য পদ। আজ সংসদ ভেঙে দেয় দেশে এখন আর কেউ সংসদ সদস্য নেই। এর আগের নির্বাচনে সংসদ সদস্য থেকেই শেখ হাসিনা সহ অনেকেই আবার সংসদ সদস্য নির্বাচিত হন। গতকাল গণভবনে ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে দ্রুত সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে অন্তর্বর্তীকালীন সরকারি রূপরেখা নিয়ে বঙ্গভবনে আলোচনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন বঙ্গভবনে। ভাস্কর, একটু জানাবেন বৈঠকের বিষয়ে বিস্তারিত, কারা কারা আছেন আসলে এই বৈঠকে? রবিন, মূলত 6টা 5 মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 13 জন সমন্বয়কদের মাঝে 13 জন এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতির সাথে তাদের নিজেদের মতামত তুলে ধরতে। এবং সেক্ষেত্রে আমরা আশা করছি হয়তো বা সন্ধ্যা 6টা 15 নাগাদ তাদের মাঝে যে বৈঠকটি, সেই বৈঠকটি শুরু হয়েছে এবং সন্ধ্যা 6:15 নাগাদ যদি বৈঠকটি শুরু হয় তো সেক্ষেত্রে এখন পর্যন্ত 40 মিনিটের বেশি সময় অতিবাহিত হয়েছে বৈঠকে। যে বিষয়টি নিয়ে বৈঠক, সেই বৈঠকের মূল বিষয়বস্তু তুলে ধরার আগে যদি দুপুরের দিককার ঘটনাগুলো তুলে ধরে, যে দুপুর 3টার পর রাষ্ট্রপতির প্রেস উইং থেকে কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে দ্বাদশ জাতীয় সংসদকে কিন্তু বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার পাশাপাশি 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে সকল ছাত্ররা আটক রয়েছেন তাদেরকে এবং তার পাশাপাশি বিভিন্ন মামলায় যারা আটক রয়েছেন তাদেরকে কিন্তু মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এখন যদি আসি যেহেতু সংসদ ভেঙে গিয়েছে এবং তার পাশাপাশি বর্তমান যে মন্ত্রিসভা এবং অন্যান্য তার সদস্যরাও কেউই নেই, তো সেক্ষেত্রে দেশ চলবে কিভাবে? গতকালই কিন্তু রাষ্ট্রপতি
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছিলেন এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাটি রয়ে আসে এবং তার পরবর্তীতে কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 24 ঘন্টার মাঝে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে বিষয় সেই প্রক্রিয়াটি চূড়ান্ত করার ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনা শেষ হওয়ার পর কিন্তু জানা যাবে ঠিক কীভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করা হচ্ছে। কারণ আপনি জানেন ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা, তারা কতদিন থাকবে এবং তার পাশাপাশি সংবিধানে বিভিন্ন সংযোজন বিয়োজনের দাবি কিন্তু করা হয়েছে। তবে সবশেষ যে তথ্যটি জানিয়ে শেষ করতে চাচ্ছি তা আমরা যতদিন নিশ্চিত হতে পেরেছি রবিন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করা হচ্ছে না, কারণ ইতিমধ্যে 7টা বেজে গেছে এবং এই বৈঠক হয়তো বা সন্ধ্যা 7:30টার আগে শেষ হবে না এবং তার পরবর্তীতে যে সকল নামগুলো আসবে সে সকল নামগুলো সচিবালয়ে এসে পাঠানোর পর সাচিবিক যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার পরবর্তীতে সকলকে ফোন করা এবং তার পরবর্তীতে তাদেরকে সকলের উদ্দেশ্যে গাড়ি পাঠানো, এই যে সকল রাষ্ট্রীয় আচার আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো হয়তো আজকে রাতের মাঝে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। সেই হিসেবে আমরা ধরেই নিতে পারি আগামীকাল দুপুরের পর হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো সেই কাঠামো দেশবাসীর সামনে তুলে ধরা হবে। অনেক ধন্যবাদ সহকর্মী ভাস্কর ভাদুরী। এর আগে সংসদ বিলুপ্তির ঘোষণাকে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলেছেন সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, রাজনৈতিক উদ্দেশ্য বা বিভিন্ন উদ্দেশ্যে যাদের জেলে দেওয়া হয়েছে তাদেরও মুক্তির দাবি জানিয়েছেন তারা। যমুনা টিভিকে এসব কথা জানান সমন্বয়ক সার্জিস আলম। আমাদের দেশের ভিতরে কিংবা বাইরে এমন অনেকেই রয়েছে যারা এটি নিয়ে আসলে চক্রান্ত করার চেষ্টা করছে, যে অপশক্তিগুলো আমরা তো সেটিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না। সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো একজন সংসদ সদস্যকে যেন আবার প্রধানমন্ত্রী বানিয়ে আবার একটি বিপ্লবী সরকার না করে ফেলতে পারে, সেই জায়গা থেকে আমাদের প্রথম শর্ত ছিল এটি। আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে সবাইকে মুক্ত করে দেওয়া হবে। তবে প্রধানত যে ফেজগুলোকে আমরা আসলে দেখেছিলাম তাদেরকে মুক্তির প্রক্রিয়া আসলে গতকালকে থেকেই শুরু হয়েছে। সংকটকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 মাস নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে বিশিষ্টজনরা বলছেন এবার রাষ্ট্র সংস্কারে জোর দিতে হবে, আইন, বিচার ও প্রশাসন সংস্কারে, আর দ্রুত পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে রদবদল করতে হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন বিশিষ্টজনেরা। তা না হলে আবারও পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা তাদের। আলমগীর স্বপনের রিপোর্ট। একদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ, অন্যদিকে এর সুযোগ নিয়ে কিছু মানুষের ভাঙচুর ও লুটপাটের ঘটনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে দ্রুত রদবদল করার পরামর্শ বিশিষ্টজনদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেঙে গিয়েছে, সাধারণ সিপাহীরা বেকায়দায় পড়েছে, তারা অনেক ক্ষেত্রে নিগ্রহের শিকার হচ্ছে। তো এটার অবসান হওয়া দরকার, ওখানে নিয়োগ দেওয়া দরকার, উচ্চ পদে কিছু নিয়োগ দিয়ে যাতে এই বাহিনীকে পুনর্গঠন করা দরকার। একই সাথে সেনাবাহিনী তাদের সহায়তায় তাদের পাশে থাকা দরকার। কিছু শীর্ষস্থানীয় বা যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ওরকম কিছু পুলিশকে বরখাস্ত করলে, খুব দ্রুততার সাথে বরখাস্ত করলে হয়তো জনগণের কিছু পুলিশের উপরে আস্থা ফিরে আসবে। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে, রাষ্ট্র সংস্কারের সেই লক্ষ্য অর্জনে আইন, বিচার ও প্রশাসন সংস্কারের উপর জোর দিয়েছেন তারা। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার পক্ষে যুক্তি তাদের। বিচারপতি নিয়োগের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশন নিয়োগের সংস্কার করতে হবে, মানে কিছু যারা একেবারে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে এসছে তাদেরকে বাদ দিতে হবে, আরও অনেক কিছু। অর্থনীতির অবস্থাও খুব ভঙ্গুর। এইগুলি কিছু কাজ করে এই জঞ্জাল সরাতে 3-6 মাসে সম্ভব হবে বলে মনে হয় না। আর এখন 3 মাসের মধ্যে নির্বাচন করলে যদি আবার একচেটিয়া পার্লামেন্ট হয় তাহলে কিন্তু আমরা ওই পূর্বের অবস্থায় ফিরে আসবো। 3 মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা তো একটা অবাস্তব, একটা অবান্তর দাবি। তো এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় ধৈর্যশীল হতে হবে, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে এবং এর লক্ষ্য হচ্ছে যাতে এই যে অভ্যুত্থান হলো এর ফসল যেন সাধারণ মানুষের ঘরে উঠে। নির্বাচনকালীন সরকারের সুরাহাও চান তারা, দিয়েছেন আগের মতো তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া অথবা নির্বাচনকালীন সরকারের ফর্মুলা। আমাদের তো সরকার বদলেই হলো, ক্ষমতার বদলে হলো সবচেয়ে বড় সমস্যা, যে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হলো এবং ক্ষমতার সৃষ্টি হয়েছিল শান্তিপূর্ণভাবে ক্ষমতা রদবদলের। কিন্তু এটা তো বিএনপি এটা নিয়ে খেলা করার চেষ্টা করেছে, আওয়ামী লীগ এটাকে
সম্পূর্ণ অসাংবিধানিকভাবে বাতিল করেছে। নির্বাচনকালীন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার যেভাবে করা হোক সেটা মানে ফর্মুলাটা হয়তো পরে, কিন্তু নীতিগতভাবে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে। আবারও স্বৈরাচারী ব্যবস্থা যাতে কায়েম না হয় এজন্য বিশিষ্টজনরা রাজনৈতিক সেটেলমেন্টের উপর জোর দিয়েছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক দেখতে চান সাধারণ মানুষ, সেই সাথে সব পক্ষকে সংঘাত সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন তারা। প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আন্দোলন সফল হয়েছে তা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। বিশ্লেষকরা বলছে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার গঠন করা জরুরি। সেই সাথে পুলিশের শক্তি ও মনোবল ফিরিয়ে আনার তাগিদ দিচ্ছেন তারা। সব ধরনের অপরাধ বন্ধ না হলে নতুন করে দেশ সংকটে পড়তে পারে এমন শঙ্কাও তাদের। গণ আন্দোলনের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগের পদত্যাগের পর চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড়। সোমবারের ঐতিহাসিক ঘটনার পর বিজয় উল্লাস হয়েছে দেশ জুড়ে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ঘটেছে হামলা ও লুণ্ঠনের ঘটনাও। অভিযোগ আছে কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে আক্রমণের। হামলার শিকার হয়েছে পুলিশ সদর দপ্তর ও বেশ কয়েকটি থানা। কারফিউ না থাকলেও ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি কম, গণপরিবহনও হাতে গোনা। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে দৈনন্দিন কার্যক্রমে দেখা মেলেনি পুলিশের। খানিকটা থমথমে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই চাওয়া, স্বাভাবিক হোক দেশ। আমি 80 টাকা ভাড়া মারছি, আমার সংসার কিভাবে চলবে 80 টাকা বলেন? এখন সবাই চাচ্ছে যে সিস্টেমের পরিবর্তন হোক। মানুষের মধ্যে এখনো আতঙ্ক আছে। একই সাথে সব ধরনের সংঘাত বা ভাঙচুর নিয়েও অসন্তোষ আছে সাধারণ মানুষের। তারা চান সুস্থ স্বাভাবিক জীবন। আমরা চাই এই বাংলাদেশে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। আমরা যেন সকল ভাইরা যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। সবাই দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসুন। এই দেশকে গড়তে হবে আমাদেরই। রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমার আহ্বান, আপনারা সবাই ব্যাংকে টাকা পাঠান, এই দেশকে আবার নতুন করে গড়তে হবে ভাই। সবাই আগায় আসেন, সবাই দেশের রিফর্মে কাজ করেন, তাইলেই তো বাকি মানুষ আগায় আসবে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক প্রাণহানিতে বিশ্বব্যাপী আবারও নেতিবাচকভাবে চিত্রিত হয়েছে বাংলাদেশ। তাই এখন নতুন করে আর কোনো সংঘাত সহিংসতা বা নির্যাতনের ঘটনা প্রতিরোধের তাগিদ বিশ্লেষকদের। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিতে দায়িত্বশীলদের পরামর্শ সাবেকেই সেনা কর্মকর্তার। ইমিডিয়েটলি একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত। সেনা প্রধানের উচিত হবে এখন অর্ডার দেওয়া যে এগুলো সেনাবাহিনী প্রোটেক্ট করবে, কারণ পার্টিকুলার ওয়ার্নিং দিয়ে তো ফায়ার আর্ম ইউজ করা উচিত আমি মনে করি। আদারওয়াইজ উনি এটা ঠেকাতে পারবেন না। বিশেষ করে মাইনরিটির উপরে অ্যাটাক, ভ্যান্ডালিজম কালকে হয়ে গেছে, বাট ইট ক্যানট কন্টিনিউ। পুলিশের সাথে ওনার যোগাযোগ করা এবং পুলিশকে সাহস দেওয়া, পুলিশকে বলা কে দোষী না এগুলো পরে দেখা যাবে। বাট এখন যে মোরাল ভেঙে গেছে পুলিশের, সেই মোরাল আপ করার কাজটা হবে সেনাবাহিনীর, সেনা প্রধানের। জনগণের নিরাপত্তাবোধ তৈরির পাশাপাশি বিদেশিদের আস্থা ফেরাতেও জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। দণ্ড স্থগিত বা শর্ত সাপেক্ষে মুক্তি নয়, আজ থেকে শতভাগ মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে যে 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছিল সেগুলো থেকে তার সাজা মৌকুফ করে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সংকট, সম্ভাবনা, ভালো কিংবা মন্দ, যে কোনো পরিস্থিতিতে চেয়ারপারসন খালেদা জিয়াই হচ্ছেন বিএনপির ঐক্যের প্রতীক। সাবেক প্রধানমন্ত্রীর মুক্তিতে ফুরফুরে মেজাজে দলীয় নেতাকর্মীরা, কিন্তু অসুস্থ থাকায় মুক্তি পেলেও হাসপাতালে আছেন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কয়েক মাস পরই গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শক্ত হাতে ধরেন বিধ্বস্ত বিপর্যস্ত বিএনপির হাল।
রাজপথে থেকেছেন, গ্রামেগঞ্জে ঘুরেছেন, 90-এর উত্তাল দিনগুলোতে শেকল ভাঙার মন্ত্র শিখিয়েছেন। সবাইকে নিয়ে নেমেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আন্দোলন করতে গিয়ে আপসহীন নেত্রীর উপাধিও পান তিনি। 2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তখন নানামুখী চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ছেড়ে যাননি খালেদা জিয়া। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 2001 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। নির্বাচনে তার পরাজয়ের কোনো ইতিহাস নেই। যতবার যত আসনে প্রার্থী হয়েছেন, প্রত্যেকটিতে জয় পেয়েছেন ধানের শীষে। বিএনপি নেতাদের দাবি, স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান, বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া। সব মিলিয়ে দক্ষতায় যোগ্যতায় তিনি অনন্য উচ্চতায় নিয়েছেন বিএনপিকে, নিজে হয়ে উঠেছেন দলের অবিসংবাদিত নেতা। 2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন খালেদা জিয়া। বেশ কয়েক মাস অবরুদ্ধ থাকেন গুলশানের বাসভবনে। 2015 সালে নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী টানা অবরোধের ঘোষণা করলেও একই পরিণতির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। দলের পক্ষ থেকে নানা সময়ে নানা রকম কর্মসূচি পালন করা হলেও মুক্তি মেলেনি খালেদা জিয়ার। করোনা মহামারীতে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর হাসপাতাল, বাসা, হাসপাতাল, এভাবেই চলছে তার জীবন। সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংকট মোকাবেলায় এগিয়ে আসে সেনাবাহিনী। রাজনীতির মারপ্যাচ কিংবা ভাগ্যের খেলা। 2018 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে মামলায় কারাগারে যান খালেদা জিয়া, মুক্তিও পেলেন সেরকম একটা পট পরিবর্তনে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কোনো ধরনের প্রতিরোধ বা প্রতিশোধ নয়, সবাই মিলে বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ প্রতিশ্রুতি পূরণে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। ধন্যবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনীকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল এসব কথা জানান। তার মতে নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকতে হবে এই পরিস্থিতিতে। শেষ কবে এমন শঙ্কাহীনভাবে গুলশান কার্যালয়ে এসেছেন স্থায়ী কমিটির সদস্যরা। উত্তর খুঁজতে উল্টাতে হবে ক্যালেন্ডারের বহু পৃষ্ঠা। হঠাৎ করেই নিরাশায় আশা জেগেছে, আপাত স্বস্তি ফিরেছে নেতাদের মনে। শারীরিক অসুস্থতা সহ আরও নানা কারণে যারা নিষ্ক্রিয় ছিলেন দীর্ঘদিন, প্রাণচাঞ্চল্য দেখা গেছে তাদের মাঝেও। এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানে এটা এমন একটা অনুভূতি, বিশেষ করে আমরা এতদিন সামনে দেখতাম ডিবি পুলিশ সারাক্ষণ দাঁড়ায় আছে, তারপরে কোন সময় কাকে ধরে নিয়ে যায়। আগে বিভিন্ন সমস্যা ছিল, রাত বিরাতে আসা যাওয়া করা ডিফিকাল্ট ছিল। আর এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। আগে আসছি পরাধীন অবস্থা, এখন একটা স্বাধীন অবস্থায় আসছি। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা। কারাগারে তাই উপস্থিত নেই আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান। আর অনলাইনে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। মুক্তি অন্য যে কোনো দিনের তুলনায় কিছুটা আলাদা ছিল বিএনপি মহাসচিবের চলা ও বলার ভঙ্গি। বলেন, প্রতিরোধ কিংবা প্রতিশোধ নয়, সবাই মিলে সুসংহত করতে হবে অর্জিত বিজয়কে। এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। বিএনপি মহাসচিবের দাবি, যারা লুটপাট অরাজকতা করেছে তারা কেউ গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক, আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য যে ব্যবস্থা করেন। সরকার পতনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক ঘিরে সকাল থেকেই বেশ সরব দেখা গেছে দলীয় কর্মী সমর্থকদের। বেশ কয়েক বছর পর সশরীরে উপস্থিত হয়ে গুলশানের এই কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আর যত দ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, তবে সেই সুযোগ সাময়িক। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানটায়, যাচ্ছি তার কাছে। সবুজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে, টোল আদায় কিভাবে হচ্ছে নাকি হচ্ছেই না, যাতায়াতকারীরা কি বলছেন একটু জানাবেন। মূলত সাম্প্রতিক সময়ে যেই সহিংসতার ঘটনা ঘটেছে এর আগে তারপর থেকে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং গতকালকে থেকে অর্থাৎ গতকালকের যে পট পরিবর্তন এর পরে মূলত দুপুরের পর থেকেই সাধারণ মানুষের একটি চাপ ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসবে। যারা সাধারণ জনতা কালকে যে মাঠে নেমেছিল তারাই মূলত প্রথমে এখানে আসেন এবং তাদের চাপের মুখে মূলত সাময়িকভাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া হয় এবং তখনই আসলে বলে দেওয়া হয়েছিল যেহেতু এটি আগে থেকেই বাইক এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, ছোট ছোট যানবাহনগুলো রয়েছে, 3 চাকার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন চলাচলগুলো নিষেধ ছিল এবং তারা তখনই বলেছিল যে সাময়িকভাবে তারা চালু করছেন, কিন্তু 3 চাকার যানবাহন এবং মোটরসাইকেল যেন চলতে না পারে সেজন্য তারা বেশ কয়েকজন কর্মীকেও এখানে রেখেছিলেন। কিন্তু সাধারণ মানুষের এত চাপ যে সেই জায়গাটি, সেই নিষেধাজ্ঞার জায়গাটি আসলে বহাল রাখা সম্ভব হয়নি। শত শত বাইক আসলে উৎসুক মানুষ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে এটি শোনার পর থেকে শত শত মানুষজন এখানে এসেছেন। এমনকি আমরা দেখেছি যে রিক্সা নিয়েও অনেকে এসেছেন। তারা সাধারণত এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাদের আগে উঠার সৌভাগ্য হয়নি, যার হয়তো গাড়ি নেই, অনেকে বাসে করে উঠেছেন কিন্তু আজকে মোটরসাইকেলে করে যাচ্ছেন, রিক্সা নিয়ে যাচ্ছেন। অনেকে দেখছি যে তাদের পরিবার পরিজন নিয়ে হাঁটতে হাঁটতে এসেছেন, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে দেখছেন। সব কিছু মিলে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশ সরকার এই নির্মিত হয়েছে, যার আগে চড়ার অনুমতি নেই, সৌভাগ্য হয়নি, তারাই এটি আসলে উপভোগ করার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনুস বলেন, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তরুণ প্রজন্মের কথা শোনা। এ সময়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে মিয়ানমার সহ আশপাশের দেশেও তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে, প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের 7 সিস্টার্স পর্যন্ত। বাংলাদেশের 17 কোটি মানুষ, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন এটি নিশ্চিত করতে হবে যে তরুণ প্রজন্ম সন্তুষ্ট, তরুণরা যেন বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে। আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আজ জাতীয় সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজারো উৎসুক জনতার ভিড় ছিল। তবে সেনাবাহিনী এসব জাতীয় স্থাপনায় আর কাউকে ঢুকতে দিচ্ছে না। অনেকে বিকল্প উপায়ে ঢোকার চেষ্টা করলে তাদেরও সরিয়ে দেয় সেনা সদস্যরা। ভাঙচুর ও লুটপাটের দৃশ্য দেখে দুঃখ প্রকাশ করেন অনেকে। জাতীয় সম্পদ ধ্বংস ও লুটপাটের নিন্দা জানান তারা। মঙ্গলবার ভোর থেকে আবারও সংসদের ভেতরে ঢুকতে উৎসুক জনতার ভিড়। পরিবার পরিজন নিয়ে যান অনেকেই। কালের সাক্ষী হতে তুলে রাখছেন ছবিও। গতকাল দুপুরের পর সুযোগ সন্ধানী কিছু লোক সংসদের অধিবেশন কক্ষে চালায় তাণ্ডব, তাই আজ ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কাউকেই। সেনাবাহিনীর সাথে ছাত্ররাও বুঝিয়ে ফেরত পাঠায় উৎসাহী জনতাকে। ছাত্র
সচেতনতার কারণেই আমরা এইভাবে সংসদ ভবনে এসে এখানে এসে দেখতে পাচ্ছি। মানুষ আসছে দেখার জন্য, তারা নিষেধ দিতেছে এগুলো আপনারা দেখেন না, ধরেন না, আরও ক্ষতি হয়ে যাবে। শুধু বাহির থেকে দাঁড়িয়ে দেখতাম যে অলওয়েজ আমি স্বপ্ন ছিল যে এখানে আমি ঢুকবো। তবে সংসদ প্রাঙ্গণে আসা অনেকেই রাষ্ট্রীয় সম্পদ এভাবে নষ্ট করায় ক্ষোভ জানান। এটা আপনাদের সবার সম্পদ, এটা আমাদের ব্যক্তিগত কিনা না। জনগণ না বুঝে দেশের এই পরিস্থিতিটা, তাহলে কিভাবে সম্ভব? আমরা তো এই দেশটাকে আবার ঠিকমতো আনতে পারবো না। এদিকে গণভবনের চারপাশে আজও কড়া নিরাপত্তায় সেনাবাহিনী। ভিড় সামলাতে মাইকিং করছেন সেনা সদস্যরা, আছেন ছাত্ররাও। তারপরও দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন অনেকে। কালকে যখন এইখানে হামলা হয়, আমার মনে হয় না যে কোনো ছাত্র এখানে হামলা করছে। আমরা আর কোনো সংঘাত চাই না, কোনো মৃত্যুর, কোনো হত্যাকাণ্ড চাই না, আমরা চাই শান্তি। ভাঙচুরের দৃশ্য দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেন। এছাড়া জাতীয় সম্পদ ধ্বংস ও লুটপাটের নিন্দাও জানান তারা। সব খালি ভাঙচুর করছে, ভাঙচুর করার দরকার কি ছিল? এখন যারাই করছে তারা নিজেরাই আফসোস করতেছে যে হায় আমরা কি করলাম। এটা আর নষ্ট করতে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আমাদের ট্যাক্সের টাকায় আবার তৈরি করতে হবে। এই দেশ আরো 10 বছর পিছাই গেল, মনে 10 বছর যে আসুক। তবে আজ যারা গণভবনে প্রবেশ করতে পারেননি তাদের রয়ে গেছে কিছুটা আফসোস। এটা আমাদের দেখতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের তো ঢুকতে দিচ্ছে না। আমি আসছিলাম না, পারি নাই। আমি রংপুর থেকে আসছিলাম প্রায়। উৎসুক জনতার ভিড় আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও। এ সময় জনতাকে বুঝিয়ে সরাতে দেখা যায় সেনাবাহিনীকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বটি পালন করে পুলিশ, কিন্তু রাজনৈতিক ব্যবহার ও অসাধু কর্মকর্তাদের কারণে আক্রোশের শিকার হয়েছেন বাহিনীর সাধারণ সদস্যরা। এতে ভেঙে পড়েছে সারা দেশের থানার কার্যক্রম। কোনো ধরনের সেবাই পাচ্ছে না জনগণ। এই জন্য বাহিনীকে ঢেলে সাজানো এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনতে বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন বাহিনী পুনর্গঠনে দেশবাসীকেও সহযোগীর ভূমিকা থাকতে হবে। হাতিরঝিল থানার বাসিন্দা আব্দুস সবুর। মোবাইল হারিয়ে তিনি এসেছেন সাধারণ ডায়েরি করতে, কিন্তু থানায় এসে দেখেন গেটে তালা। কারণ আমাদের জিডি করা বা বিভিন্ন জিনিস হারিয়ে গেলে যে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিব, এরকম পরিস্থিতি নাই। সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর হামলা থেকে বাঁচতে থানা ছেড়ে দিয়েছেন পুলিশ সদস্যরা। তখন থেকেই কার্যত অরক্ষিত, থমথমে পুরো এলাকা। স্থানীয়দের চাওয়া অতি দ্রুত শুরু হোক থানার স্বাভাবিক কার্যক্রম। পুলিশকে দরকার আছে, কারণ পুলিশের কাজটা পুলিশই পারবে, এটা অন্য কেউ পারবে না। পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে না, মানে পুলিশের দরকার আছে। পুলিশ তো দেশে লাগবে, পুলিশ দেশে না থাকলে এটা দেশে চলতে পারবো না। ভাটারা, উত্তরা পূর্ব, বাড্ডা, মিরপুরের মতো মোহাম্মদপুর থানাও জ্বালিয়ে দিয়ে লুট করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র। পুরে ছাই হয়ে গেছে মূল্যবান বহু নথিপত্র। যাত্রাবাড়ি থানার সামনের ভয়াবহতার চিত্র এখনও দৃশ্যমান। আগুনে জ্বলছে বিভিন্ন আসবাবপত্র। কেউ কেউ প্রায় ধ্বংস হয়ে যাওয়া জিনিসপত্র নেয়ার চেষ্টা করছেন। সহিংসতায় নিহতদের মরদেহ পাঠানো হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। উদ্বিগ্ন এলাকাবাসী বলছেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক দেশের পরিস্থিতি। এলাকাটা অনিরাপদ হয়ে গেল। এলাকার মানুষ এখন ভয়ের ভিতরে আছে যে এখন আমরা কি করব। থানা যে 15 আগে যে রূপটা ছিল আমরা সেভাবে চলে আসুক, তবে সব কিছু শান্তি শৃঙ্খলা হবে, আসতে হবে। যে ডিবি কার্যালয় দিনভর ব্যস্ত থাকতো সেটি যেন এখন বিরান ভূমি। এটি মূলত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের কার্যালয়। এখানে প্রবেশ করতে হলে এখানে যে সিকিউরিটি গার্ডরা থাকেন তাদের কাছ থেকে পাস নিতে হয়। পাস নিয়ে তারপরে অনুমতি মিললে এরপর আমাদের উপরে উঠতে হতো। আজকে বিনা বাধায় আমরা চলে যাচ্ছি এবং এখানে কাউকে দেখা যাচ্ছে না, এমনকি কোনো সদস্যকেও দেখা যাচ্ছে না পুলিশের, এমনকি কোনো কর্মকর্তা তো দূরে থাক, পুলিশের কোনো কর্মচারী যারা সিভিল ড্রেসে কাজ করেন তাদেরকেও দেখা যাচ্ছে না। এই রুমটি অরক্ষিত। এখানে একটা স্ক্যানার মেশিন আছে, প্রিন্টার মেশিন আছে, ফ্যাক্স মেশিন আছে, কাগজ নথিপত্রও আছে, টেলিফোনগুলো আছে, কিন্তু খুবই অরক্ষিতভাবে এগুলো পড়ে আছে। ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে ঝুলছে তালা। সারাদিনে আসেনি কোনো পুলিশ সদস্য। স্বাধীনতার পর পুলিশবিহীন এমন দিনের জন্য কারা দায়ী? আমরা বাংলাদেশ পুলিশকে এত বেশি পরিমাণ রাজনীতিকীকরণ করে ফেলেছি যে রাজনীতিকরণের ফলে রাষ্ট্রযন্ত্র তাদেরকে এমনভাবে ব্যবহার করেছে যে ক্ষমতা টিকে থাকার জন্য অথবা ক্ষমতাকে আরও ব্যাপক পরিমাণ বিস্তৃত করার জন্য কি করেছে যে পুলিশকে যেন তেনভাবে ব্যবহার করা হয়েছে। এর প্রভাব থেকে বাদ যায়নি পুলিশ সদর দপ্তরও। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল এইখানে বসে বসে পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন এবং মিডিয়া মনিটরিং করতেন। সেই মিডিয়া সেলে এসে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। আমরা দেখতে পাচ্ছি সবগুলো মনিটর ভাঙা এবং কিছু কিছু মনিটর তারা খুলে নিয়ে গিয়েছে। বেশিরভাগ মনিটর এবং
যে টিভির স্ক্রিন দেখতে পাচ্ছি সবগুলো ভাঙা, এই জন্য এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদস্যদের অভিযোগ, কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ডে ভেঙে গেছে পুরো চেইন অফ কমান্ড। পুলিশের ইমেজ ফেরানোর পথও বাতলে দিলেন এই বিশেষজ্ঞ। এটাকে উত্তরণ করতে গেলে এখন যে আমরা যে সময়ের মধ্যে অবস্থান করছি এবং খুব ক্রান্তিকালের মধ্যে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারের একটা মেজর কমিটমেন্ট থাকবে যে পুলিশ সংস্কার এবং ব্যাপক সংস্কার। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিকল্প নেই বলছে সাধারণ মানুষ। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পুলিশ সহ নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরে পুলিশ অফিসার্স মেসে গণমাধ্যমকে কর্মকর্তারা জানান, যাদের খামখেয়ালির জন্য এমন মৃত্যু তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া দেশজুড়ে থানার নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। পুলিশের এমন মারমুখী আচরণ কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুরো বাহিনীকে। তাই তো থানায় থানায় হামলা করেছে উত্তেজিত জনতা, নিহত হয়েছেন অনেক সদস্য। এমন বাস্তবতায় পুলিশ বাহিনীকে পুনর্গঠনই এখন মূল কাজ বলে মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সে দায়িত্ব যাতে পালন করতে পারে, সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন। আর অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় পুলিশ বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আইজিপি। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অতি উৎসাহী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অধস্তন পুলিশ সদস্যরা। সোমবার রাত থেকেই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি রাজারবাগে। মঙ্গলবার বিকেলে বিভিন্ন স্থানে পড়ে থাকা পুলিশের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম রাজারবাগে জমা দেন শিক্ষার্থীরা। দেশে লুট হওয়া বিভিন্ন থানা থেকে বিভিন্ন অস্ত্র, পুলিশের বিভিন্ন গ্যাজেট, বিভিন্ন ইকুইপমেন্ট, এগুলো আমরা জমা দিতে চাই সরকারের কোষাগারে বা সরকারের যারা দায়িত্বশীল আছে। দেশের একটা নিরাপত্তা দরকার, দেশের নিরাপত্তার জন্য পুলিশ দরকার, হ্যাঁ, সুষ্ঠু পুলিশ দরকার। এদিকে চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা আনার দায়িত্ব পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দলগতভাবে দিনভর এই কাজ করেছে তারা। বিভিন্ন সড়ক পরিষ্কারের কাজও করে শিক্ষার্থীরা। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। খাবার ও পানি খাইয়ে উৎসাহও দিচ্ছেন। তবে দ্রুত ট্রাফিক ব্যবস্থা ফিরে আনার দাবি শিক্ষার্থী সহ সকলের। এ যেন নতুন এক বাংলাদেশ। নেই ট্রাফিক পুলিশ, তবু সড়কে নেই কোনো বিশৃঙ্খলা। সড়কে শৃঙ্খলা এনে যান চলাচল স্বাভাবিক রাখতে নেমে পড়েছে শিক্ষার্থীরাই। কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব নিয়ে নেয়ার বয়সটাই যে এখন। যেখানে প্রয়োজন সেখানেই নিজেকে উৎসর্গ করার মানসিকতাটাই এই প্রজন্মের শক্তি। প্রথম 10-20 মিনিট একটু হিবিজিবি হয়ে গেছিল, এখন ঠিক হয়ে গেছে। এখন সম্পূর্ণ ট্রাফিক পুলিশের মতো সিগন্যাল দিতে পারতেছি। উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট আমরা কিন্তু মাঠে নেমেছি এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে যদি আপনি ভদ্রভাবে কথা বলেন, বুঝিয়ে বলেন, তারা অবশ্যই শুনতে চায়। প্রথমে ট্রাফিক ব্যবস্থাপনার হিসেব বুঝতে একটু অসুবিধা হলেও নিজেদের মধ্যে আলোচনা করে এক একজন বনে গেলেন এক্সপার্ট। ট্রাফিক পুলিশের কাজ কষ্টসাধ্য, এই উপলব্ধি থেকেই তাদেরকে শ্রদ্ধা জানান ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারীরা। এখন আর কি ফিল করতেছি যে কত কষ্টের ভিতরে তারা এই কাজগুলো করে থাকেন। রোদ বৃষ্টি সবকিছু এক করে কিন্তু আসলে পরিশ্রম করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আজকে
তাদের দায়িত্বটা পালন করতে এসে আজকে অনুভব করছে আসলে তারা কতটা কষ্ট করছে। একজন এক পাশে থাকবে, আরেকজন আরেক পাশে থাকবে, চারজন চারদিকে থাকলে তাহলে 8টা রোডই কন্ট্রোল হবে। জনগণের সাহায্য করতেছি যে রোডে কোনো দুর্ঘটনা না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, বাংলাদেশের জনগণ আপনার ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিক আছে, এটাই আমাদের কামনা। শহরের বিভিন্ন সড়কে পড়ে থাকা ইট, লাঠিসোঁটা কিংবা পুড়ে যাওয়া বিভিন্ন গাড়ির ধ্বংসাবশেষ অপসারণ ও পরিষ্কার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন এই দেশ গড়ার দায়িত্ব আমাদের, এর জন্য প্রথম কাজ আমরা হিসাবে ধরেছি যে রাস্তাঘাট পরিষ্কার করা। এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে যে আমরা আমাদের দেশটাকে আরো সুন্দর করি। ছাত্রদের এমন উদ্যোগে খুশি সড়কে চলাচলকারীরা, মেনে চলছেন শিক্ষার্থীদের সংকেত। খাবার ও পানি দিয়ে ভালোবাসাও জানাচ্ছেন অনেকেই। জিজ্ঞেস করছে আপনারা লাঞ্চ করছেন কিনা, আমরা বলছি হ্যাঁ করছি, তারপরও তারা দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা রৌদ্রে থাকতেছি, পানির তৃষ্ণা পাচ্ছে, একটু পর পরই আমাদের জনসাধারণ এগিয়ে আসছে। কঠিন অবস্থায় একটা সুন্দর দায়িত্ব তুলে নেওয়া, এটা ভালো। ওনারা যথেষ্ট ভালোই কাজ করতেছে, কিন্তু ট্রাফিকের কাজ ট্রাফিকই করতে হবে। দেশের যদি আইন শৃঙ্খলা বাহিনী না থাকে তাহলে তো দেশের জন্য এটা খুব খারাপ হবে। যদিও ট্রাফিক পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই, এমনটা মানেন শিক্ষার্থী সহ সবাই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 1.5 শতাধিক নেতাকর্মী। বিকেল থেকে শুরু হয় কারামুক্তির এই কার্যক্রম। একে একে বেরিয়ে আসেন রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাড়া পেয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, চেয়ারপারসন উপদেষ্টা শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন সহ আরও অনেকে। এছাড়া জেলমুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ জামায়াতের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা। ফুল দিয়ে তাদের বরণ করে নেন স্বজন সহ দলীয় নেতাকর্মীরা। অনুরোধের ভিত্তিতেই শেখ হাসিনাকে বহনকারী বিমানকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার পার্লামেন্টে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে একথা জানান তিনি। এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। জয়শঙ্কর জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পার্লামেন্টে ব্রিফ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দেওয়া বক্তব্যে দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেন তিনি। বলেন, নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতা ও বিভাজন বাড়তে থাকে। Since the election in January 2024, there has been considerable tension, deep divides and growing polarization in Bangladesh politics. এ সময় বিবৃতিতে শেখ হাসিনার ভারতে পালিয়ে আসার বিষয়টি উল্লেখ করেন জয়শঙ্কর। বলেন, অনুরোধের পর খুব স্বল্প সময়ের ব্যবধানে হাসিনাকে বহনকারী বিমানকে দিল্লিতে অবতরণের সুযোগ দেওয়া হয়। At very short notice, she requested approval to come for the moment. আমরা অনুরোধের ভিত্তিতে শেখ হাসিনার বিমানকে ভারতে প্রবেশের সুযোগ দেই। সোমবার তিনি দিল্লি পৌঁছেছেন। বাংলাদেশে বর্তমানে 19,000 ভারতীয় রয়েছেন, এর মধ্যে 9,000 শিক্ষার্থী। তাদের বেশিরভাগই ফেরত এসেছেন, বাকিদেরও আনার চেষ্টা চলছে। এর আগে সকালে ভারতীয় পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে হয় জরুরি বৈঠক। সব দলের সাথে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তিনি। বলেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখ হাসিনাকে কিছুদিন সময় দিয়েছে দিল্লি, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত সরকার। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও তার জেরে তৈরি সহিংস পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান জয়শঙ্কর। এদিকে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিভিন্ন চেকপয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। জলপাইগুড়ি সহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে টহল দিতে দেখা যায় বিএসএফ সদস্যদের। দুদেশের মধ্যে 4,000-এর বেশি কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখতে সোমবারই হাই অ্যালার্ট জারি করা হয়। সীমান্তবর্তী ধামাখালী এলাকা পরিদর্শনে যান বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনই যুক্তরাজ্যের ভিসা পাচ্ছেন না তিনি। মূলত ব্রিটিশ সরকারের অভিবাসন বিষয়ক আইনের কারণেই ভিসা দেওয়া হবে না তাকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজনৈতিক আশ্রয় কিংবা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার জন্য কাউকে ভ্রমণ করার অনুমতি দেওয়ার বিধান নেই তাদের ইমিগ্রেশন আইনে। এক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে যে দেশে তিনি প্রথমে নিরাপদে পৌঁছেছেন, আগে সে দেশেই আশ্রয়ের আবেদন করতে হবে।
এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।